শুরু করছি মেধাবী সুপারনোভা অ্যাপের বার্ষিক পরীক্ষার 1 মাসের ক্র্যাশ কোর্সে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস। আজকের ক্লাসে আমরা গণিতের অধ্যায় 8 সরল সমীকরণ, অধ্যায় 10 জ্যামিতিক আকৃতির গল্প, অধ্যায় 11 তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমেই শুরু করছি অধ্যায় 8 সরল সমীকরণ দিয়ে। প্রথমে জানব সমীকরণ কি। মেধাবী সুপারনোভা অ্যাপে এর সংজ্ঞা দেখে নেই। সমীকরণ, একটি সমীকরণের দুইটি পক্ষ থাকে, একটি বাম পক্ষ, একটি ডান পক্ষ। উভয় পক্ষের মাঝখানে থাকে একটি সমান চিহ্ন। ধরো আমি লিখলাম 10 + 1 = 11। এখানে 10-এর সাথে 1 যোগ করলে আমরা পাই 11, তাই 10 + 1 যেই কথা, 11 একই কথা, তাই আমরা মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারি। সমীকরণেও সমান চিহ্ন থাকে, আর একটি বাম পক্ষ থাকে, একটি ডান পক্ষ থাকে। চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণের বাম পক্ষ ও ডান পক্ষ অবশ্যই সমান হতে হবে। অর্থাৎ চলক বলতে আমরা কি বুঝি? ধরো x, y, z, এনিথিং যেগুলোর আমরা মান বের করি সমীকরণের ব্যবহার করে। ধরো 2x + 3 = x + 6। এখানে এটা একটা সমীকরণ। এই সমীকরণে আমরা x এর মান জানি না, কিন্তু আমরা বলেছি x এর মান এমন কিছু যেখানে 6 এর সাথেও x এর মান যোগ করলে যা আসবে 2 × x এর মান +3 করলেও একই হবে, তাই মাঝখানে সমান চিহ্ন আছে। তাহলে এটি একটি সমীকরণ। সমীকরণে আমাদেরকে এই চলকের মানগুলো বের করতে হয়, যে কোনো কিছু হতে পারে। এখন দেখব সরল সমীকরণ কি। অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। অর্থাৎ অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে। একঘাত, কোনো কিছুর ঘাত, ধরো আমরা লিখি 2^2। এখানে 2 এর ঘাত হলো 2, x^2, এখানে x এর ঘাত হলো 2। তাহলে কোনো কিছুর পাওয়ার যা তাকেই বলা হয় ঘাত। তাহলে একঘাত বিশিষ্ট বলা হয়েছে, মানে কোনো পাওয়ার থাকবে না। এখানে 1 দেয়া আর না দেয়া একই কথা, তাই 1 দিতে হয় না। কোনো কিছু এভাবে আছে মানে এর পাওয়ার 1 অবশ্যই আছে। তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আর অজ্ঞাত রাশি থাকতে হয়। ধরো আমি লিখলাম 2x + 3 = x + 6। এটা একটা সরল সমীকরণ, কারণ এখানে একটি চলক আছে যা অজ্ঞাত রাশি এবং এখানে কোনো ঘাত 1-এর বেশি নেই, সবগুলোর ঘাতই 1, তাই এটি একটি সরল সমীকরণ। তারপর বলা হয়েছে সরল সমীকরণের সমাধান করার জন্য চলকের সাথে নির্দিষ্ট সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে সমীকরণটি ডান বা বাম পক্ষ সমতা রক্ষা করতে হয়। অর্থাৎ সমীকরণের দুই পাশে আমি গুণ করি, বিয়োগ করি, ভাগ করি, যাই করি না কেন দুই পাশে যেন সমান থাকে মান। চলকের মানকে বলা হয় সমীকরণটির মূল। অর্থাৎ একটু আগে আমরা যে সমীকরণটি লিখেছিলাম 2x + 3 = x + 6, এখানে x চলক, কারণ চলকের আমরা মান জানি না, যার মান আমাদের বের করতে হবে। আর এটি হলো এই সমীকরণের মূল। এই মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ করতে হয়। অর্থাৎ আমাদেরকে প্রথমে x এর মান বের করতে হয়, তারপর প্রমাণ করতে হয় যে x এর মানের পর দুই পাশ সমান। সরল সমীকরণ সম্পর্কে জানতে আমরা মেধাবী সুপারনোভা থেকে একটি অ্যানিমেশন ভিডিও দেখে নিব। সরল সমীকরণ। ধরো তোমার কাছে কিছু চকলেট আছে, সেখান থেকে তুমি তোমার বন্ধুকে 3টি চকলেট দেওয়ার পর তোমার কাছে আরো 2টি চকলেট থাকলো। বিষয়টিকে আমরা একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। x - 3 = 2,
তোমার কাছে থাকা মোট চকলেটের পরিমাণকে এক্স চলক দিয়ে প্রকাশ করা হয়েছে। এখানে এক্স এর মান অজানা। x-3 = 2 সমীকরণটি একটি সরল সমীকরণ। এই সমীকরণে একটি চলক আছে যেটি হলো x, এবং এখানে x এক ঘাত বিশিষ্ট। তাহলে বলা যায় অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। সরল সমীকরণের সমাধান। একটি সমীকরণ থেকে এর অজানা রাশি বা চলকটির মান বের করার প্রক্রিয়াকে সমীকরণের সমাধান বলে। x + 4 = 15 এটি একটি সরল সমীকরণ। এখানে x হলো অজানা রাশি বা চলক। চলকের মানকে সমীকরণের মূল বলা হয়। সমীকরণটির বাম পক্ষ হলো x + 4 এবং ডান পক্ষ হলো 15। x এর মান বাম পক্ষে বসলে তা ডান পক্ষের সমান হয়। সরল সমীকরণের সমাধান করতে হলে কিছু বিষয় জানা থাকা দরকার। 1. সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হবে। যেমন x-3 = 2। এখন আমরা সমীকরণের ডান ও বাম উভয় পক্ষে একই রাশি 3 দিয়ে যোগ করি। তাহলে আমরা পাই x = 5। এখানে সমীকরণের মূল 5। 2. পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হবে। যেমন x + 9 = 11। সমীকরণটির ডান ও বাম উভয় পক্ষ থেকে একই রাশি 9 বিয়োগ করে আমরা পাই x = 2। এখানে সমীকরণের মূল 2। 3. সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হবে। যেমন y/3 = 12। সমীকরণের ডান ও বাম উভয় পক্ষে একই রাশি 3 দ্বারা গুণ করে আমরা পাই y = 36। এখানে সমীকরণের মূল 36। 4. পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হবে। যেমন 2z = 24। সমীকরণটির ডান ও বাম উভয় পক্ষকে একই রাশি 2 দ্বারা ভাগ করে আমরা পাই z = 12। এখানে সমীকরণের মূল 12। তাহলে বলা যায় সরল সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন উভয় পক্ষে একই রাশি ব্যবহার করতে হবে। বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ। এখানে আমরা প্রথমটি দেয়া আছে তা আগে দেখে নেই। রাজুর বয়স 12 বছর। মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। এখানে বলা হয়েছে মিতার বয়স, অর্থাৎ আমাদের চলক ধরতে হবে x। যেহেতু বলা হয়েছে রাজুর বয়স 12 আর মিতার বয়স রাজুর চেয়ে 3 বছর কম, মানে 12 বিয়োগ 3 সমান x, তাই তো? মানে 12 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমরা মিতার বয়স পেয়ে যাব। কিন্তু একে আমরা সমীকরণ আকারে লিখলে কিভাবে লিখতে পারি? মিতুর বয়সের সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে আমরা রাজুর বয়স পাবো। এটা একটা সমীকরণ হয়ে গেছে, এক চলক বিশিষ্ট সরল সমীকরণ হয়েছে। এখন পরেরটা দেখি। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল হয় 21। আর বলেছে এই একটি সংখ্যাকে ধরতে y, অর্থাৎ চলক বলা হয়েছে y। বলা হয়েছে সেই সংখ্যার সাথে যদি আমরা 2 গুণ করি আর সাথে 7 যোগ করি তাহলে আমরা 21 পাবো। তাহলে সমীকরণটা কি হবে? 2y + 7 = 21। এরপরে বলা হয়েছে তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দিয়ে দিয়েছো। ধরে নিলাম তোমার কাছে চকলেট ছিল তার পরিমাণ সমান x। তাহলে তুমি তোমার বোনকে 5টি চকলেট দিয়ে দিয়েছো, আর দিয়ে দেওয়ার পরে থাকে
আর 4টি চকলেট। একে আমরা সমীকরণ কিভাবে লিখব? তোমার টোটাল ছিল ধরো xটি চকলেট, আর তুমি তোমার বোনকে এখান থেকে দিয়ে দিয়েছো, অর্থাৎ বিয়োগ হয়ে গেছে। আর দিয়ে দেওয়ার পর ছিল তোমার কাছে আর 4টি চকলেট। তাহলে 4 যোগ 5 করলেই তোমার মোট কতগুলো চকলেট ছিল তুমি জেনে যাবে। সমীকরণের একটা জিনিস মনে রাখবে সবসময়, সমীকরণে বলা হয়েছে সবসময় মাঝখানে ডান পক্ষ আর বাম পক্ষের মাঝখানে সমান চিহ্ন থাকে। আরেকটা সমীকরণ দেখাই, ধরো x + 3 = 12। এই সমীকরণে x এর মান বের করতে হয়। এখানে যদি যোগ চিহ্ন থাকে, সমীকরণের বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্তর হলে এই চিহ্নটি বদলে গিয়ে হয় মাইনাস, অর্থাৎ প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস, গুণ হয়ে যায় ভাগ, আর ভাগ হয়ে যায় গুণ। এই সম্পর্কটা মনে রাখতে হবে সব সময়। ঠিক এটাই এখানে হয়। যেমন এখানে যদি আমি x এর মান বের করতে চাই, তখন আমরা লিখতে পারি এখানে 3 আছে +3, এটা সমীকরণের ডান পক্ষে গেলে হয়ে যায় মাইনাস। তাহলে x এর মান তখন আমরা পেয়ে যাই 12 থেকে 3 গেলে 9 হয়, তাহলে x এর মান 9। তাহলে একইভাবে তোমরা এই বাকিগুলো করারও চেষ্টা করবে। এখন আমরা দেখব ট্রায়াল অ্যান্ড এরর প্রক্রিয়ায় সমাধান যাচাই করে সরল সমীকরণের সমাধানে পৌঁছায়। এখানে দেখতে পাচ্ছ বলা আছে সমীকরণ x + 5 = 9। এখানে দেখছো একটি সমীকরণ দেওয়া আছে x + 5 = 9, আর দুটি চলকের মান দেওয়া হয়েছে 14 অথবা 4। এখন শুদ্ধি পরীক্ষার মাধ্যমে যাচাই করব কোন চলকের মান এখানে সঠিক, অর্থাৎ চলকের মান যদি 14 হয়, 14 + 5 = কি 9 আসে নাকি তা দেখব। এরপর আবার চলকের মান 4 ধরে 9 আসে নাকি সেই শুদ্ধি পরীক্ষা করব। এখন তোমরা বলো, চলকের মান যদি 14 হয়, আমরা x এর মান যদি 14 বলি, 14 যোগ 5 = 9 হয় না, কারণ এখানে আসে 19, কারণ এখানে আসে 19 = 9, এটা নট কারেক্ট, তার মানে এটা ভুল হবে। একইভাবে x এর মান যদি 4 বসাই, তখন হয় 4 + 5, 4 + 5 = 9 হয়, তাই সমীকরণটা সঠিক। তাই x এর মান এখানে 14 হবে না, 4 হবে, তাই আমরা এইখানে রাইট চিহ্ন দিয়েছি। একইভাবে এখানে আরও আছে, আমরা 3 নাম্বারটা দেখি। x এর মান 12 হলে কি 25 আসে নাকি x এর মান 13 হলে 25 আসে তার শুদ্ধি পরীক্ষা। প্রথমে 2 × 12 ধরবো x এর মান, প্লাস 1 = কত আসে 24 + 1 = 25। তাহলে আমাদের এটা মিলে গেছে, এটা তাহলে আর করা লাগবে না, এটা রং। একইভাবে বাকিগুলোতেও তোমরা চলকের মান দুটি বসিয়ে কোনটি সঠিক তার জায়গায় সঠিক চিহ্ন দিয়ে দিবে। এখন আমরা অনুশীলনের কিছু ম্যাথ দেখব। প্রথমের বলা হয়েছে ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তিসহ উপস্থাপন করো। এর মধ্যে আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দেই। যেমন ধরো এই প্রথমটা, এটা কিন্তু একটা সমীকরণ এবং এর চলক হলো x। এরপর দ্বিতীয়টা, এটা কোনো সমীকরণ না আর এর চলক হলো y। y চলকযুক্ত ক্ষুদ্রতর চিহ্নের মাধ্যমে প্রকাশিত একটি বীজগাণিতিক সম্পর্ক যা y চলকের একাধিক মানের জন্য সত্য। এখানে এটা ক্ষুদ্রতর চিহ্ন, এখানে কোনো সমান চিহ্ন নেই। একইভাবে এটাও কোনো সমীকরণ না, কিন্তু এখানে z - 4 = 0, এটা একটা সমীকরণ। এরকম করে সবগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এরপর এখানে একটা দেখব, বলা হয়েছে একটি সংখ্যা x এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল হবে 23। এর সমীকরণটা দেখতে কীরকম হবে? অর্থাৎ একটি সংখ্যা x যার সাথে দ্বিগুণ করব
অর্থাৎ 2x, যার সাথে 7 যোগ অর্থাৎ +7, যোগফল হয় 23। সমীকরণটা দেখতে হবে এরকম, আর সমীকরণের মূল হবে x। আরেকটা দেখি, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, অর্থাৎ দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ হবে x - 3 এবং পুকুরটির পরিসীমা 26 মিটার। এই সমীকরণের মূল হলো x, আর এখানে x এর মান বের করতে হবে। এখানে দেখো, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য বলা আছে x, প্রস্থ বলা আছে দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার কম, অর্থাৎ প্রস্থ হবে x - 3, আর পরিসীমা বলা আছে 26। আমরা জানি আয়তাকার কোনো বস্তুর পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমরা দৈর্ঘ্য ধরব x, অর্থাৎ 2 ইন্টু x যোগ প্রস্থ হলো x - 3 ইকুয়াল টু 26। এই সমীকরণের মূল তোমরা নিজেরা বের করার চেষ্টা করবে। এখানে দেখো, একটু আগে তোমাদেরকে আমি কিছু ম্যাথ বলেছিলাম, অনেকগুলো মান দেয়া থাকবে। শুদ্ধি পরীক্ষার মাধ্যমে এই মানগুলো একে একে চলকের মধ্যে বসানোর পর দেখতে হবে কোন মানটা সঠিক সমীকরণের সাথে সিদ্ধ হয়। তাই এই এক্সারসাইজটা তোমরা নিজেরাই চেষ্টা করবে। এখন আসি এই অঙ্কে। পানির একটা বোতলের ওজন 150 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের এক ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে x দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল y দ্বারা প্রকাশ করা হলো। প্রথম প্রশ্ন, x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। তাহলে বলা হয়েছে বোতলের সংখ্যা সমান xt, আর একটা বোতলের ওজন প্রশ্নে দেয়া আছে 150 গ্রাম। তাহলে xt বোতলের ওজন হবে 150 ইন্টু x গ্রাম সমান 150x। এটা হলো xt বোতলের ওজন। আর একটা ব্যাগের ওজন প্রশ্নে বলা হয়েছে 50 গ্রাম। তাহলে বোতলের ওজনের সাথে যদি ব্যাগের ওজন যোগ করি, যোগফল দাঁড়ায় 150x প্লাস 50 গ্রাম। আর প্রশ্ন মতে x বোতলের সংখ্যাকে x দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল y দ্বারা প্রকাশ করা হলো। তাহলে আমরা বুঝতে পারলাম এই যোগফল সমান y দ্বারা প্রকাশ করতে বলেছে। তাহলে প্রশ্ন মতে 150x প্লাস 50 সমান y। এটাই হলো x এবং y এর সমীকরণের সম্পর্ক। এখন প্রশ্নে বলা হয়েছে 2 নম্বরে y এর মান নির্ণয় করো যেখানে x সমান 15। অর্থাৎ এই সমীকরণ থেকে আমাদের y এর মান বের করতে হবে, আর বলা হয়েছে x সমান 15। খুবই সহজ, 150 ইন্টু x এর মান বলা হয়েছে 15, তাই 15 বসাবো, যোগ 50 ইকুয়াল টু y, বা এদের গুণফল আসে 2250। আর একটু ক্লিয়ার করে লিখলে হয় 2250 প্লাস 50 সমান y, যাকে আমরা এভাবে লিখতে পারি যে y সমান 2250 প্লাস 50, একই কথা, বা y সমান এদের যোগফল আসে 2300, অর্থাৎ y এর মান পেলাম 2300 আর x এর মান 15। এরপরে বলা হয়েছে x এর মান নির্ণয় করো যখন y 1100। 3 নম্বর প্রশ্ন,
অর্থাৎ প্রথম প্রশ্নে x এর মান দেয়া ছিল, তাই আমরা y এর মান বের করেছি। এখন আমাদের y এর মান বলা হয়েছে, x এর মান বের করব। বলেছে y সমান 1100। আর আমাদের সমীকরণ আমরা ক থেকে পেয়েছিলাম 150x প্লাস 50 সমান y। y এর মান হলো 1100। তাহলে 150x প্লাস 50 সমান 1100, বা 150x সমান 1100। এখানে প্লাস 50 আছে, সমীকরণের এর পাশে গিয়ে হবে পক্ষান্তরের পর -50, বা 150x সমান 1050 বিয়োগফল এসেছে। এখন 150 এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে সমীকরণের ভাগ হয়ে যাবে, তাই x হবে 1050 ডিভাইডেড বাই 150, যার উত্তর আসে 7। তাহলে আমরা x এর মান পেয়েছি 7। একইভাবে এই সবগুলো প্রশ্ন তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হও, অবশ্যই ফেসবুক পেজে মেসেজ পাঠাবে। তাহলে আমরা এই অধ্যায় এখানে শেষ করছি, আমরা পরের অধ্যায়ে শুরু করব। এখন শুরু করব জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়। জ্যামিতির মৌলিক ধারণা। জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে মেধাবী সুপারনোভা অ্যাপে একটি অ্যানিমেশন ভিডিও আমরা দেখে নিব। জ্যামিতির মৌলিক ধারণা। জ্যামিতি গণিতের একটি শাখা যা আমাদের আকার, আকৃতি এবং পরিমাণ সম্পর্কে ধারণা দেয়। আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুরই অবস্থান ও পরিমাপ বের করতে পারবো আমরা জ্যামিতির সাহায্যে। জ্যামিতিকে ইংরেজিতে জিওমেট্রি বলা হয়। এখন চলো আমরা জ্যামিতির প্রাথমিক কিছু ধারণা নেই। বিন্দু, যার কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, অর্থাৎ কোনো বিস্তার নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। রেখা, রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। রেখার দৈর্ঘ্য দুই দিকে অসীম, তাই রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না। রেখাংশ, যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে। এখানে এবি রেখাটিকে যদি আমরা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত কেটে নেই, তাহলে আমরা এবি রেখাংশ পাব। রশ্মি, রশ্মির শুধুমাত্র একটি প্রান্তবিন্দু থাকে, কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তল, তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু কোনো উচ্চতা নেই। এখানে আর জে কে একটি তল। এই তলটির দৈর্ঘ্য আছে ও প্রস্থ আছে, কিন্তু তার কোনো উচ্চতা নেই, তাই তল দ্বিমাত্রিক। সমান্তরাল রেখা, একই সমতলে অবস্থিত দুইটি রেখাংশ চলার পথে পরস্পরকে কোথাও স্পর্শ না করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকলে তাদেরকে সমান্তরাল রেখা বলে। এখানে ইএফ ও জিএইচ দুইটি সরল রেখা আছে এবং তারা এমনভাবে অবস্থিত যে এদেরকে যত লম্বা করেই আঁকা হোক না কেন, রেখা দুইটি কখনোই একে অপরকে স্পর্শ করবে না। কোণ, দুইটি সরল রেখা যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওই বিন্দুতে কোণ তৈরি হয়। এখানে এও ও বিও সরল রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে এবং এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটির নাম হবে কোণ এ ও বি। লেখার সময় কোণ চিহ্ন লিখতে হবে। সন্নিহিত কোণ, দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে তাহলে কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলে। এখানে এ ও সি ও বি ও সি দুইটি কোণ। লক্ষ্য করে দেখো দুইটি কোণেরই শীর্ষবিন্দু ও। আবার ওসি বাহুটি দুইটি কোণেই আছে। তাহলে আমরা কোণ এ ও সি এবং কোণ বি ও সি কে একে অপরের সন্নিহিত কোণ বলবো।
সমকোণ। দুটি সরলরেখা যদি একে অপরকে লম্বভাবে ছেদ করে তাহলে সেই ছেদবিন্দুতে যে কোণ সৃষ্টি হবে তার পরিমাপ হবে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। এখানে দুটি সরলরেখা এবি ও বিসি আছে। সমকোণ আঁকতে হলে আমরা একটি চাঁদার সাহায্যে এভাবে 90 ডিগ্রি কোণ এঁকে নিব। তাহলে আমরা সমকোণ এবিসি পেয়ে যাব। ত্রিভুজ। তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলে থাকি। ত্রিভুজের এই সরলরেখাগুলোকে ত্রিভুজের বাহু বলা হয়। এখানে এবিসি একটি ত্রিভুজ এবং এবি, এসি ও বিসি ত্রিভুজটির তিনটি বাহু। ত্রিভুজ লেখার ক্ষেত্রে আমরা এই ত্রিভুজ চিহ্নটি ব্যবহার করব। এখন চলো আমরা কয়েক ধরনের ত্রিভুজ সম্পর্কে জেনে নেই। সমকোণী ত্রিভুজ। যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এখানে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর মাপ 90 ডিগ্রি। তাই ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি এর কম সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এখানে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি, কোণ বিএসি ও কোণ এসিবি এর মাপ 90 ডিগ্রি এর কম। তাই ত্রিভুজ এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি এর বেশি সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত এর অপর দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর মাপ 90 ডিগ্রির বেশি। কোণ বিএসি ও কোণ এসিবি এর মাপ 90 ডিগ্রি এর কম। তাই ত্রিভুজ এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। বিভিন্ন আকৃতির বস্তু খুঁজি। আমাদের চারপাশে নানা আকৃতির বস্তু আছে। সবগুলো বস্তু দেখতে কিন্তু একরকম না, তাদের বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন। আজ আমরা নানা রকম বস্তুর আকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং তাদের মধ্যে মিল আর অমিল খুঁজে বের করব। এখন চলো মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে একটি অ্যানিমেশন ভিডিও দেখ বিভিন্ন আকৃতির বস্তু সম্পর্কে। এখন আমরা বিভিন্ন আকৃতির কিছু বস্তুর সাথে তাদের বৈশিষ্ট্যগুলো মিলিয়ে দেখব। আমাদের চারপাশের বস্তুগুলোকে আমরা বিভিন্ন পদ্ধতিতে পরিমাপ করতে পারি। কখনো আমরা স্কেল ব্যবহার করি, আবার কখনো গ্রিড বা গ্রাফ ব্যবহার করি। গ্রিডের চতুর্ভুজ পরিমাপের পদ্ধতি। এইখানে ক চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত প্রতিটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। ক চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত 16টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 গুণ 1 সমান 16 বর্গ সেন্টিমিটার। খ চিত্রে লাল রং দিয়ে চিহ্নিত 12টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 12 গুণ 1 বর্গ সেন্টিমিটার সমান 12 বর্গ সেন্টিমিটার। এবার এখানে নীল রং দিয়ে চিহ্নিত বর্গক্ষেত্রগুলো আড়াআড়িভাবে সমান 2 ভাগে বিভক্ত হয়েছে। তাই এইসব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.5 বর্গ সেন্টিমিটার হবে। সেই ক্ষেত্রে খ চিত্রে নীল রং দিয়ে চিহ্নিত 12টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 12 গুণ 0.5 বর্গ সেন্টিমিটার সমান 6 বর্গ সেন্টিমিটার। গ্রিড থেকে পাওয়া ক্ষেত্রফল সমান 12 বর্গ সেন্টিমিটার যোগ 6 বর্গ সেন্টিমিটার সমান 18 বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা গ্রিডের ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য ব্যবহার করে যে কোনো আকৃতির ক্ষেত্রফল পরিমাপ করতে পারি। বাস্তব সমস্যার গল্প। ধরা যাক একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানটির ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া দুটি রাস্তা আছে। বাগানটিকে আমরা যদি একটি গ্রিডের মাধ্যমে প্রকাশ করি তাহলে ধরা যাক গ্রিডের প্রতিটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 1 মিটার। এখন বাগানটির পরিসীমা এবং রাস্তা দুটির মোট ক্ষেত্রফল বের করতে হবে। গ্রিড অনুযায়ী বাগানের দৈর্ঘ্য বরাবর 40টি বর্গক্ষেত্রের মোট পরিমাপ 40 মিটার। একইভাবে বাগানের প্রস্থ বরাবর 30টি বর্গক্ষেত্রের মোট পরিমাপ 30 মিটার। আমরা জানি পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 গুণ 30 যোগ 40 মিটার।
সমান 2 গুণ 70 মিটার সমান 140 মিটার। সুতরাং বাগানের পরিসীমা 140 মিটার। এবার আমরা চলো রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করি। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল 40 গুণ 1 বর্গমিটার সমান 40 বর্গমিটার। প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল 30 গুণ 1 বর্গমিটার সমান 30 বর্গমিটার। আবার রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর মাঝের জায়গাটির ক্ষেত্রফল 1 গুণ 1 সমান 1 বর্গমিটার। এখানে বাগানের মাঝখানে রাস্তাটির ক্ষেত্রফল দুইবার পরিমাপ করা হয়েছে, তাই বাগানের মোট ক্ষেত্রফল থেকে রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর মাঝের জায়গাটির ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তাটির প্রকৃত ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল হবে 40 যোগ 30 বিয়োগ 1 বর্গমিটার সমান 69 বর্গমিটার। এভাবে আমরা বিভিন্ন জ্যামিতিক সূত্র ব্যবহার করে বাস্তব জীবনে বিভিন্ন ধরনের পরিমাপ করি। তাহলে তোমরা অ্যানিমেশন ভিডিও থেকে বিভিন্ন আকৃতির বস্তু সম্পর্কে জেনেছো এবং কিভাবে বিভিন্ন আকৃতির বস্তুর পরিমাপ করতে হয় তাও অ্যানিমেশন ভিডিও থেকেই শিখে নিয়েছো। দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক সম্পর্ক ও পরিচিতি এর একটি অ্যানিমেশন ভিডিও তোমরা দেখে নাও। এই অধ্যায়টির অ্যানিমেশন ভিডিও দেখলে তোমাদের কনসেপ্ট আরও ভালো মতো ক্লিয়ার হবে। তাই আমরা এখন আরেকটি অ্যানিমেশন ভিডিও দেখব। আয়তাকার ঘনবস্তু। আমরা দ্বিমাত্রিক বস্তু সম্পর্কে জেনেছি যে এদের দৈর্ঘ্য ও প্রস্থ থাকে, আর যে সকল বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থের সাথে উচ্চতা থাকে সেগুলো হলো ত্রিমাত্রিক। যেমন একটি বইয়ের পৃষ্ঠা হলো দ্বিমাত্রিক, এর শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু কোনো উচ্চতা নেই। দ্বিমাত্রিক বস্তু সমতল হয়, কিন্তু তুমি যদি তোমার বইটি লক্ষ্য করো তাহলে দেখবে বইয়ের দৈর্ঘ্য প্রস্থর সাথে উচ্চতাও আছে, অর্থাৎ বইটির গভীরতা আছে। দেখো এই সকল বস্তুই ত্রিমাত্রিক। এখন আমরা একটি বক্স নেই। বক্সটি একটি আয়তাকার ঘনবস্তু। বক্সটির 6টি তল আছে। বক্সটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। এগুলোকে আমরা যথাক্রমে এ, বি ও সি দ্বারা চিহ্নিত করি। এখন লক্ষ্য করে দেখো বক্সটির উপরের তল 6 ও নিচের তল 5 সমান। আবার সামনের তল 1 ও পেছনের তল 3 সমান, এবং ডান পাশের তল 4 ও বাম পাশের তল 2 সমান। এখন বক্সটিকে আমরা খুলে ফেলি। এখানে আমরা 6টি তল দেখতে পাচ্ছি। এখন আমরা প্রতিটি তলের ক্ষেত্রফল নির্ণয় করব। 1 নং তলের ক্ষেত্রফল হবে এর দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান a × c সমান ac। ঠিক একই রকম ভাবে 2 নং তলের ক্ষেত্রফল হবে bc, 3 নং তলের ক্ষেত্রফল হবে ac, 4 নং তলের ক্ষেত্রফল হবে bc, 5 নং তলের ক্ষেত্রফল হবে ab এবং 6 নং তলের ক্ষেত্রফল হবে ab। এখন এই 6টি তলের ক্ষেত্রফল যোগ করলে আমরা বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। তাহলে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে AC প্লাস BC প্লাস AC প্লাস BC প্লাস AB প্লাস AB সমান 2AB প্লাস 2BC প্লাস 2CA সমান 2 × AB প্লাস BC প্লাস CA। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটি হলো ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের ঘনবস্তুটির 6টি তলের ক্ষেত্রফল বের করার প্রয়োজন নেই, কারণ লক্ষ্য করো 1 নং তল ও তার বিপরীত তল 3 সমান হওয়ায় তাদের ক্ষেত্রফলও সমান, তাই এখানে এসি 2 বার বসেছে। ঠিক একইভাবে 2 ও 4 নং তলের ক্ষেত্রফল সমান এবং 5 ও 6 নং তলের ক্ষেত্রফল সমান, তাই আমাদের 1 ও 3 এর মধ্যে যে কোনো একটি, 2 ও 4 এর মধ্যে যে কোনো একটি এবং 5 ও 6 নং তলের মধ্যে যে কোনো একটি, অর্থাৎ মোট 3টি তলের ক্ষেত্রফলের মান জানা থাকলেই মানগুলো আমাদের প্রাপ্ত সূত্রে বসিয়ে ফেলতে পারবো।
নিশ্চয়ই তোমরা অ্যানিমেশন ভিডিওগুলো দেখে এই অধ্যায়ের সবগুলো টপিক খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমরা পরের অধ্যায়ে যাব। আমাদের পরের অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। তথ্য ও উপাত্ত। তথ্য। গত ছুটিতে আমরা কে কোথায় বেড়াতে গিয়েছিলাম চলো তার সংক্ষিপ্ত বর্ণনা ও ছবি এঁকে প্রকাশ করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা কিছু নির্দিষ্ট প্রশ্নে উত্তর ভাবতে পারি, যেমন সাথে কে কে ছিল, কি কি যানবাহন ব্যবহার করেছি, কতদিন ছিলাম, এরকম অনেকগুলো প্রশ্ন। আমরা প্রত্যেকে যে উত্তরগুলো বর্ণনা বা ছবির মাধ্যমে প্রকাশ করলাম এই সবগুলো হলো উপাত্ত। এবার প্রত্যেকের দেয়া উত্তরগুলোকে প্রক্রিয়াকরণের জন্য আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজতে পারি, যেমন কতজনের সাথে বাবা মা ছিল, আমরা বাসে কতজন গিয়েছি, খাবার দাবারের মধ্যে কতজন ভাত মাছ পছন্দ করি। এই সবগুলো হলো তথ্য, অর্থাৎ উপাত্তকে প্রক্রিয়াকরণ করে তথ্য পেয়ে থাকি। এখন উপাত্ত দুই রকম হয়, বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। যেমন ধরো তোমাকে বলা হয়েছে তোমাদের শ্রেণীতে 40 জন শিক্ষার্থী আছে। তোমরা ক আর খ নামে দুটি দলে ভাগ হয়ে নিজেদের ওজন পরিমাপ করে খাতায় লিখেছ। খাতায় লেখার পর এই সবগুলো হলো তোমাদের এক একজনের ওজন। তোমাদের লেখা উপাত্তগুলো এলোমেলো অবস্থায় আছে, অর্থাৎ ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রমে সাজানো নেই, অথবা নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রমে সাজানো নেই, এলোমেলোভাবে আছে। তাই এগুলো হলো অবিন্যস্ত উপাত্ত। কিন্তু যখন আমরা এই ওজনগুলোকে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়ভাবে সাজাতে থাকবো তখন তা হয়ে যাবে বিন্যস্ত উপাত্ত। এখন দেখব ট্যালি কিভাবে ব্যবহার করতে হয়। যেমন ধরো তোমরা একটি টেবিল বানিয়েছো যেখানে তোমরা তোমাদের ক্লাসে যতজন আছে ততজনের কোন মাসে কার জন্মদিন তা নির্ধারণ করে একটা লিস্ট তৈরি করতে চাচ্ছ। অর্থাৎ জানুয়ারিতে কয়জনের জন্মদিন, ফেব্রুয়ারিতে কয়জনের জন্মদিন, এরকম একটা লিস্ট চাচ্ছ। তখন তোমরা প্রত্যেকে এসে যার যার যেই মাসে জন্মদিন এখানে এভাবে ট্যালি দিতে থাকবে। ধরে নিলাম জানুয়ারি মাসে 1 2 3 4, ট্যালি চিহ্ন 5-এর ক্ষেত্রে দিতে হয় এভাবে। আবারও 6 7 8 9 10 দিতে হয় এভাবে। মনে করো জানুয়ারি মাসে 10 জন হয়েছে, তাই ট্যালির সংখ্যা হবে 10। একইভাবে এখানে যদি 3 হয় 3 দিবে, এখানে যদি আবারও 5 হয় 5 দিবে, এভাবে ট্যালি চিহ্ন লিখতে হয়। ট্যালির মোট সংখ্যাকে আমরা গণসংখ্যা বলতে পারি। এইভাবে তথ্য উপস্থাপন করাকে বলা হয় স্তম্ভলেখের মাধ্যমে তথ্য উপস্থাপন। এখন আমরা স্তম্ভলেখের মাধ্যমে কিভাবে তথ্য উপস্থাপন করতে হয় তার একটি অ্যানিমেশন ভিডিও দেখে নিব। এখানে তোমার ক্লাসের 40 জন শিক্ষার্থীর মধ্যে বিগত এক সপ্তাহে অনুপস্থিত শিক্ষার্থীর সারণী দেওয়া হলো। চলো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা স্তম্ভলেখ বা বার ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করি। প্রথমে আমরা স্তম্ভলেখটির অনুভূমিক রেখা বরাবর সপ্তাহের 5 দিনের নাম লিখে ফেলি। এবার রবিবারে যেহেতু 5 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল, তাই উলম্ব রেখা বরাবর রবিবারের উপর 5 দাগ পর্যন্ত একটি বার অঙ্কন করি। ঠিক একইভাবে বাকি দিনগুলোর উপর বার অঙ্কন করি। এভাবে এই লেখচিত্রের মাধ্যমে খুব সহজে বিভিন্ন উপকরণের উপাত্তের মধ্যে তুলনা করা যায়। গড়। গড় গণিতে ব্যবহৃত এমন একটি সংখ্যাকে বোঝায় যা সংখ্যার গোষ্ঠী বা ডাটা সেটের সাধারণ প্রতিনিধিত্ব করে। কিছু রাশি একত্র করে তাদের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। অর্থাৎ গড় কিভাবে নির্ণয় করতে হয় দেখাই। যেমন ধরো তোমাদের বলা হয়েছে তোমার কাছে 4টি আপেল আছে, তোমার বন্ধুর কাছে 6টি আপেল আছে। আমি বলছি এই টোটাল আপেলের গড় কত। তখন তোমার গড় করতে হয় যত সংখ্যক রাশি থাকে, অর্থাৎ এখানে 2টি আছে তো আমরা আগে যোগ করে নিব, সমান এসেছে 10। মোট সংখ্যাকে যত সংখ্যক সংখ্যা আছে তা দ্বারা ভাগ করতে হয়। এখানে 2টি সংখ্যা, তাই মোট সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের গড় পেয়ে যাব। গড় হবে এখানে 5। একইভাবে ধরো তোমাকে 2 6 7 3 এই সবগুলো সংখ্যার গড় করতে বলেছে। তুমি সবগুলো সংখ্যাকে প্রথমে যোগ করবে আর এদের যোগফলকে 1 2 3 4
4 দ্বারা ভাগ করলেই গড় পেয়ে যাবে। এভাবেই তাহলে গড় নির্ণয় করতে হয়। মধ্যক, মধ্যক হলো সংগৃহীত উপাত্তের মধ্যম মান। অর্থাৎ ধরো তোমার কাছে এই সংগৃহীত উপাত্তগুলো আছে, এদেরকে আগে ক্রমানুসারে সাজাতে হবে, অর্থাৎ এলোমেলোভাবে থাকবে, তুমি ক্রমানুসারে সাজাবে। সাজানোর পর এর মধ্য সংখ্যাটাকে বা মধ্যম মানকেই মধ্যক বলা হবে। এখানে মধ্যক কিভাবে হয়? 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এখানে 4 এখানে 4, এটা হলো মধ্য সংখ্যা, তাই এটাই হলো মধ্যক। আবার যখন দেখবে তুমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা, এর মধ্যক বের করতে হলে এখানে 5 এখানে 5 এভাবে করতে হবে, অথবা এখানে 4 এখানে 4, তখন দুটি সংখ্যা রয়ে যায়। এই দুটি সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে হয় এদের যোগফল ভাগ 2। 2 করার পর যা আসে তাই হবে তার মধ্যক। অর্থাৎ এই ধরনের কেসে মধ্যক সমান মাঝখানের দুটি সংখ্যার যোগফল ভাগ 2 করলেই যা আসে তাই মধ্যক। এখানে 9 হলো মধ্যক। প্রচুরক, প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সর্বাধিকবার থাকে সেই উপাত্ত বা উপাত্তগুলোকে প্রচুরক বলে। যেমন ধরো চিত্রে দেখতে পাচ্ছ অনেকগুলো বেলুন আছে। উপরের ছবির সংখ্যাগুলোর মধ্যে 1 আছে 3 বার, 1 2 3, 2 আছে 5 বার, অনেকবার 2 আছে, 3 আছে 4 বার। যেহেতু 2 সর্বাধিক 5 বার আছে, সেহেতু 2 প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক হবে। অর্থাৎ যার সংখ্যা বেশি থাকবে সেই প্রচুরক হবে। এখন এই সংখ্যাগুলোর মধ্যে দেখো এখানে এরা এলোমেলোভাবে আছে, আমরা সাজিয়ে নিব ঠিক এভাবে। সাজানোর পর দেখতে পাচ্ছি 2 আছে 2 বার, 5 আছে 2 বার, উভয়ই একই সংখ্যক, অর্থাৎ 2টার বেশি নেই কোনোখানেই। যেহেতু 2 এবং 5 সর্বাধিক 2 বার আছে, সেহেতু প্রচুরক 2 আর 5 দুটিই হবে। এখন দেখো এই ক্ষেত্রে প্রথমে আমরা সাজিয়ে নিব, ক্রমানুসারে সাজিয়ে নিব। সাজানোর পর দেখতে পাচ্ছি কোনো সংখ্যায় 1-এর অধিক বার নেই, অর্থাৎ যেহেতু উপাত্তগুলোর প্রত্যেকটি একবার করে আছে, অর্থাৎ উপাত্তের পুনরাবৃত্তি হয়নি, সেহেতু উপাত্তগুলোর কোনো প্রচুরকও নেই। এখন আমরা মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে রেখাচিত্র অর্থাৎ লাইন গ্রাফ নিয়ে অ্যানিমেশন ভিডিও দেখব। রেখাচিত্র। রেখাচিত্র দেখার আগে লেখচিত্র কি তা বুঝে নিই চলো। আমরা তথ্য ও উপাত্ত সংক্রান্ত বিষয়াদি এবং তাদের গুরুত্ব ও দৈনন্দিন জীবনে ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আমরা কিছু রেখা ও ছোট ছোট কিছু বর্গ দেখতে পাচ্ছি, অনুভূমিক এবং উলম্ব অক্ষ বরাবর অঙ্কিত আছে। এই রেখা বা বর্গ দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটি আসলে কি? এটি আসলে ছক কাগজ। ছক কাগজে সমান দূরে পরস্পর ছেদি সমান্তরাল সরল রেখা দ্বারা ছোট ছোট বর্গে বিভক্ত করা থাকে। ছক কাগজের মাধ্যমে বিভিন্ন লেখচিত্র অঙ্কন করা হয়ে থাকে, আর লেখচিত্রের মাধ্যমে আমরা বিভিন্ন পরিসংখ্যান অথবা কোনো রাশি তথ্য ইত্যাদি উপস্থাপন করে থাকি। অর্থাৎ লেখচিত্র হচ্ছে গাণিতিক তথ্য বা সমস্যার চিত্র। চিত্রে ও এক্স ও ওয়াই রেখাদ্বয় পরস্পর লম্বভাবে ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুকে বলা হয় মূল বিন্দু। আনুভূমিক রেখা ও এক্সকে এক্স অক্ষ এবং উলম্ব রেখা ও ওয়াইকে ওয়াই অক্ষ বলা হয়। সাধারণভাবে যে কোনো বিন্দুর স্থানাঙ্ককে এক্স ওয়াই লেখা হয়। এক্সকে বলা হয় বিন্দুটির ভুজ এবং ওয়াইকে বলা হয় বিন্দুটির কোটি। স্পষ্টতই মূলবিন্দু ও এর স্থানাঙ্ক হয় 0 0। এখন আমরা লেখচিত্রে রেখাচিত্র অঙ্কন দেখব। চলো একটি উদাহরণের মাধ্যমে দেখে নিই। উদাহরণ: শফিক হাসপাতালে ভর্তি হয়েছে। 2 ঘন্টা অন্তর একদিনের তাপমাত্রা রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এই রেখাচিত্র থেকে আমরা কি বুঝি? সমাধান: ছক কাগজে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা ধরা হয়েছে। ছক কাগজের 5 ঘর পরপর দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত 2 ঘন্টা অন্তর সময় এবং ওয়াই অক্ষ বরাবর 2 ঘরকে একক ধরে
তাপমাত্রা দেখানো হলো। সময় অনুযায়ী ছক কাগজে তাপমাত্রা বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়েছে। বিন্দুগুলোকে রেখাংশ দিয়ে সংযোগ করে তাপমাত্রার রেখাচিত্র আঁকা হলো। প্রায় ৯৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মানুষের তাপমাত্রা স্বাভাবিক ধরা হয়, বিধায় ওয়াই অক্ষ বরাবর নিচের তাপমাত্রাসমূহ উজ্জ্ব রাখা হয়েছে। তাপমাত্রার এই রেখাচিত্র থেকে দেখা যায় যে বেলা ৪টার তাপমাত্রা সর্বাধিক ১০৩ ডিগ্রি হয়, রাত ৮টা ও রাত ১০টায় তাপমাত্রা ১০১ ডিগ্রিতে স্থির থাকে। মেধাবীর সুপারনোভা অ্যাপে প্রতিটি টপিক রিলেটেড, অর্থাৎ কিভাবে গড় নির্ণয় করতে হয়, মধ্যক, প্রচুরক নির্ণয় করতে হয়, সব ধরনের ভিডিও পাবে। এখন আমরা অনুশীলনী দেখি। অনুশীলনীর এই অঙ্কটা দেখি। 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর লেখো আর সংখ্যাগুলোর গড় আর মধ্যক নির্ণয় করো। তাহলে চলো আমরা সমাধান দেখি। 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখা হলো 2, 3, 5, 7 এভাবে করে 47 পর্যন্ত যতটি মৌলিক সংখ্যা আছে তা লিখেছি। প্রথমে গড় নির্ণয় করব। গড় নির্ণয় কিভাবে করতে হয় আমি বলেছিলাম, সবগুলোর যোগফল নির্ণয় করে যতটি সংখ্যা তত দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ প্রথমে আমরা সবগুলো সংখ্যার যোগফল নির্ণয় করব, যা এসেছে 328 বা 328। মৌলিক সংখ্যাগুলোর গড় হবে মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই মোট মৌলিক সংখ্যা। এখানে মোট মৌলিক সংখ্যা আছে 15টি আর সমষ্টি হলো 328, তাই আমরা ভাগ করে পেয়েছি 21.87 প্রায়। এটা হলো গড়। এখন আমরা মধ্যক নির্ণয় করব। প্রথমে আমরা এই সবগুলো মৌলিক সংখ্যাকে ক্রমানুসারে সাজিয়েছি। সাজানোর পর দেখতে পাচ্ছি যেহেতু 15টা সংখ্যা আছে, এখানে 7 আর 7 মাঝখানে থাকে 19, তাই মধ্যক হবে 19। এই অনুশীলনের বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।